হ্যালো লিসেনার, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পিরিয়ড যেমন ব্রিটিশ আমলে বাংলাদেশ রেলওয়ের একটি জাঁকজমকপূর্ণ ঐতিহ্য ছিল। ঠিক তেমনি পাকিস্তান আমল 1947 সালের পর থেকে এবং 1971 সালের পর থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশ পিরিয়ড গুটি গুটি পায়ে একটি আলাদা রেল মন্ত্রণালয় নিয়ে বাংলাদেশ রেলওয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে আমি বাংলাদেশ রেলওয়ে এই অবস্থানে আসার পেছনের ইতিহাস এবং একই সাথে আপনারা বুঝতেই পারছেন যে রেলের ইঞ্জিন মানে ট্রেনের ইঞ্জিন কীভাবে পরিবর্তন করতে হয় সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমার সাথেই থাকবেন। মূলত বাংলাদেশ রেলওয়ের মূল কার্যক্রম শুরু হয় ব্রিটিশ আমলে 1862 সালে। ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ছোট ছোট রেলপথ চালু করতে থাকে এবং আপনাদের বলে রাখি এই রেলপথ চালু করতে থাকে কিন্তু আপনার অর্থনৈতিক কাজের জন্য, মানে আপনার পণ্য পরিবহনের জন্য। প্রথম রেলপথগুলো ভারত উপমহাদেশে ব্রিটিশ সরকার চালু করে। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামক কোম্পানি বাংলাদেশে প্রথম রেলওয়ে স্থাপন করে 1862 সালে। চুয়াডাঙ্গার দর্শনা থেকে চুয়াডাঙ্গার জগতি পর্যন্ত রেলপথ স্থাপনের মাধ্যমে বাংলাদেশের রেল যুগে প্রবেশ করে। আপনাদের বলে রাখি যে এই রেলওয়ে কোম্পানিটি কিন্তু কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত প্রথম যে বাংলাদেশে যে রেলওয়ে লাইন স্থাপন করবে তার জন্য যে কলকাতা রানাঘাট থেকে কীভাবে কুষ্টিয়ার জগতি পর্যন্ত আপনার পণ্য আনা নেওয়া বা ভারতীয় উপমহাদেশের এই পূর্ব সেকশনে পণ্য আনা নেওয়া কীভাবে করবে তার পরিকল্পনা স্বরূপ কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত প্রথম 1862 সালের 29 সেপ্টেম্বর আপনার রেলপথ স্থাপন করে এবং তারপরে দর্শনা হয়ে কুষ্টিয়ার জগতি পর্যন্ত এই সেকশনটিকে 1862 সালের 15 নভেম্বর চালু করে এবং জগতি থেকে রাজবাড়ির গোয়ালন্দ ঘাট পর্যন্ত সেকশনটি চালু হয় 1871 সালে এবং 1874 থেকে 1879 সালে দুর্ভিক্ষ মোকাবিলার জন্য সারা থেকে শিলিগুড়ি পর্যন্ত সেকশনটি নর্দার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে মিটার গেজ চালু করে তারা এবং পার্বতীপুর থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে কাউনিয়া পর্যন্ত মিটার গেজ সেকশন 2 এই কোম্পানি চালু করে থাকে। পরবর্তীতে সাড়া ফেলে আপনার কি বলবো যে ঢাকা স্টেট রেলওয়ে নামক একটি ছোট্ট কোম্পানি 1882 থেকে 1884 সালের মধ্যে দমদম জংশন থেকে খুলনা পর্যন্ত প্রায় 204 কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ সেকশনটি চালু করে এবং সবথেকে খুশির খবর যে 1904 সালে এই ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানিটি সরকারি ব্যবস্থাপনায় চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেশনে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেটি আপনার টুঙ্গিপাড়া এক্সপ্রেস। আমি রেলওয়ের ইতিহাসের সাথে সাথে আপনার স্টেশনে কীভাবে ট্রেনের ইঞ্জিন পরিবর্তন হয়, মানে ট্রেনের ইঞ্জিন কীভাবে পরিবর্তন হয় সেই দৃশ্যটিও দেখাবো এবং সেই কথাগুলোও কীভাবে হয় সেগুলো বলবো। এই যে ট্রেনটি দেখছেন এটা টুঙ্গিপাড়া এক্সপ্রেস। এটা গোবরা মানে টুঙ্গিপাড়া গোবরা থেকে রাজশাহীর ভিতরে চলাচল করে 783 784 আপ ডাউন ট্রেন। এই ট্রেনটি প্রথম চালু হয় 2019 সালে। এই ট্রেনটি গোবরা থেকে সকাল 6টায় আপনার ছাড়ার সময় এবং রাজশাহীতে গিয়ে পৌঁছায় 1:15 এবং এই ট্রেনটি রাজশাহী থেকে 3:30টার সময় ছেড়ে আসে এবং গোবরাতে গিয়ে পৌঁছায় রাত 10:10 এবং এই ট্রেনটি গোবরা সেকশন থেকে রাজশাহী থেকে যেদিকে যায়, রাজশাহী থেকে যাওয়ার দিন আপনার মঙ্গলবার অফ ডে এবং রাজশাহী থেকে গোবরার দিকে সোমবার অফ ডে। 783 784 আপ ডাউন ট্রেন। এই ট্রেনটি টুঙ্গিপাড়া এবং রাজশাহী আপনার দক্ষিণবঙ্গের সাথে আপনার উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার একমাত্র হাতের গোলা চলে এই ট্রেনটিকে। যা বলতেছিলাম যে 1904 সালে আপনার ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে সরকারি ব্যবস্থাপনায় চলে আসার পরে
সুলতানপুর রেলওয়ে মানে আপনার ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে ব্রাঞ্চ নামক একটি কোম্পানি 1899 থেকে 1900 সালে সান্তাহার জংশন থেকে ফুলছড়ি পর্যন্ত মিটার গেজ সেকশনটি চালু করে। কিন্তু সবথেকে মজার বিষয়, এই কোম্পানিটিও আপনার 1904 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে সরকারি ব্যবস্থাপনায় চলে আসে এবং 1905 সালে প্রায় 70 কিলোমিটার দীর্ঘ কাউনিয়া বোনারপাড়া মিটার গেজ সেকশনটি চালু করে। কাউনিয়া বোনারপাড়া যে মিটার গেজ সেকশনটি বর্তমানে এখনও চালু আছে, এই সেকশনটি চালু করে। দেখতে পাচ্ছেন যে একটি ইঞ্জিন, স্টেশনেরই একা দাঁড়িয়ে থাকা ইঞ্জিনটি আপনার টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে রাজশাহী থেকে গোবরার উদ্দেশ্যে যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ডাউন ট্রেনটি যাচ্ছে, এই ট্রেনটিকে টেনে নিয়ে যাবে। দেখুন, মনে হচ্ছে ট্রেন উল্টা দিকে চলছে কিসের জন্য। আসলে এখানে ইঞ্জিন পরিবর্তন করা হচ্ছে। এই ট্রেনটা এখন বর্তমানে পোয়াদহতে সেকশনে এসে দাঁড়িয়ে আছে এবং এখান থেকে তার মূল গন্তব্য গোবরার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং গোবরায় গিয়ে থামবে রাত 10:10। 1904 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে সরকারি ব্যবস্থাপনায় চলে আসার পর 1905 সালে আপনারা সকলেই জানেন যে বঙ্গভঙ্গ হয়। বর্তমান পশ্চিমবঙ্গ, বাংলা এবং আসাম নিয়ে একটি স্বাধীন প্রদেশ গঠিত হয় এবং এই বঙ্গভঙ্গটি আপনার বেশি দিন কিন্তু আপনার স্থায়িত্ব হয় না। 2011 সালের দিকে এটি আবার ভেঙে যায়, ভেঙে যায় বলতে একীভূত হয়ে যায়। 2005 সালে এটি বঙ্গটা ভঙ্গ হয়ে যায়, মানে আপনার বঙ্গটি ভাগ হয়ে যায় সহজ কথায় বলতে গেলে। আর 1911 সালে আবার এটি একীভূত হয়ে যায়। বঙ্গভঙ্গের ফলে 1905 সালে আপনার আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি আত্মপ্রকাশ ঘটে এবং আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি গঠিত হওয়ার মূলে ছিল আপনার আসামের চা কোম্পানিগুলোর ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নোয়াখালী, ত্রিপুরা ও আসামের সমৃদ্ধ জেলাগুলোর পাট, চা, আপনার চাল রপ্তানিকরণ এবং কয়লা আমদানির মূল উদ্দেশ্যই ছিল আপনার এই চা আর আপনার চাল, পাট এবং কয়লাগুলো আপনার রপ্তানি এবং আমদানি করা। এবং আপনারা জেনে খুশি হবেন, এই আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানিটাই কিন্তু 1915 সালে হার্ডিং ব্রিজ সহ ভেড়ামারা সেকশন চালু করে থাকে। ভেড়ামারা সেকশনটি চালু করে থাকে এবং 1914 সালে সাকলে থেকে সান্তাহার পর্যন্ত মিটার গেজ সেকশনটি ব্রড গেজে রূপান্তরিত করে থাকে এবং এই কোম্পানিটি 1924 সালে সান্তাহার থেকে পার্বতীপুর পর্যন্ত প্রায় 96 কিলোমিটার আপনার মিটার গেজ সেকশনটিকে ব্রড গেজ সেকশনে রূপান্তরিত করে থাকে এবং 1926 সালে পার্বতীপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রায় 137 কিলোমিটার মিটার গেজ সেকশনটিকে ব্রড গেজ সেকশনে রূপান্তরিত করে থাকে এই একই কোম্পানি। যে লাইনটি বর্তমানে বন্ধ আছে, পুনরায় এই লাইনটি থেকে আপনার বর্তমান সরকার ভারত থেকে দিয়ে মানে নেপালের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার একটা চিন্তাভাবনা করছে এবং এই লাইন দিয়ে ট্রান্স এশিয়ান কানেক্টিভিটি করার পরিকল্পনা আছে বর্তমান সরকারের ভবিষ্যতে। ওয়ান বিল ওয়ান রোড, চীনের যে সি জিনপিংয়ের যে একটি প্রকল্প, মানে আপনার তার যে আশা যে পুরো বিশ্বকে রেলওয়ে সেকশনের সাথে যুক্ত করার যে একটা পরিকল্পনা তার, সে এই লাইনটিতেই হওয়ার বর্তমান সরকারের পরিকল্পনা আছে আর কি, আপনাদের সহজ কথায় বলতে গেলে। পরে 1915-16 সালের দিকে আপনার সিরাজগঞ্জ রেলওয়ে কোম্পানি নামক একটি কোম্পানি আত্মপ্রকাশ ঘটে এবং এই কোম্পানিটি আপনার 1916 সালে প্রায় 85 কিলোমিটার দীর্ঘ সারা সিরাজগঞ্জ সেকশনটি সারা সিরাজগঞ্জ রেলওয়ে কোম্পানি কর্তৃকই আপনার নির্মিত হয়ে থাকে। সবথেকে মজার বিষয়, 1944 সালে এই কোম্পানিটি সরকারি আওতাধীনে চলে আসে।
একই সাথে আপনাদের বলেছিলাম যে আসাম রেলওয়ে কোম্পানি কর্তৃক ভেড়ামারা রায়টা ব্রডগেজ সেকশনটি চালু হয়। এটি যে রায়টাতে আপনার ভেড়ামারা রায়টায় যে ট্রেন চালু হয় আপনার 1916 সালে, এটি কিন্তু আপনার আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি তৈরি করে থাকে। আসলে এক ভিডিওতে ব্রিটিশ রেলওয়ের যে পিরিয়ড বা আমল, ঐতিহ্যবাহী যে ব্রিটিশ আমল রেলওয়ের, আসলে এক ভিডিওতে বলে শেষ করা যাবে না, কারণ তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখা যাচ্ছে 40 মিনিট 45 মিনিট ভিডিও হয়ে যাবে আপনার। তা শুধু ব্রিটিশ আমল বলতে গেলেই, তাই যত শর্ট করে বলা যায় আমি চেষ্টা করব ব্রিটিশ আমলটা আজকে শেষ করতে। অন্য কোনো দিন বাংলাদেশ আর আপনার পাকিস্তান পিরিয়ড এবং বাংলাদেশ পিরিয়ড অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবার আসি আপনার পোয়াদহ থেকে আপনার যে খুলনা পর্যন্ত যে ডাবল লাইন, পোয়াদহ থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন, তারপরে আপনার ওখান থেকে সিঙ্গেল লাইন। কিন্তু যে এই লাইনটা যে এত বড় একটা দীর্ঘ একটা লাইন কিভাবে তৈরি হলো তার একটি সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরি। দেখি 1915 সালে আপনার প্রথম ভেড়ামারা ঈশ্বরদী এবং 1932 সালে ঈশ্বরদী থেকে আব্দুলপুর সেকশনে আপনার প্রথমে ছিল সিঙ্গেল লাইন, তার পরবর্তীতে এটি আপনার ডাবল লাইন উন্নীত করা হয়। ইতিহাস ঐতিহ্যের মধ্য দিয়ে ব্রিটিশ আমলের যে ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ একটি রেলওয়ে ব্যবস্থাপনা ছিল, সেটি আস্তে আস্তে আপনার পাকিস্তানের দিকে, মানে পাকিস্তান আমলের দিকে চলে আসে। কারণ 1947 সালে যখন দেশভাগ হয়, বলে রাখি যে ধর্মের ভিত্তিতে কিন্তু এই দেশটি ভাগ হয়েছিল, এবং সেই দেশ ভাগ হওয়ার ফলে রেলওয়ে কোম্পানিগুলা বা ভূখণ্ডগুলা বিভিন্ন রাষ্ট্রের আয়ত্তে চলে আসে। এবং ভারত উপমহাদেশ ভেঙে যখন ভারত এবং পাকিস্তান নামক দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়, তখনই আপনার পাকিস্তান রেলওয়ে যাত্রা শুরু হয়। এবং 1947 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তান আমল বা পাকিস্তান পিরিয়ড চলে। এই সময় বাংলাদেশ রেলওয়ে বা বর্তমান বাংলাদেশ রেলওয়ে বা তখনকার পাকিস্তান রেলওয়ের তেমন খুব একটা পরিবর্তন লক্ষিত হয়নি। হাতে গোনা কিছু 250 কিলোমিটার পর্যন্ত রেলওয়ে তারা যুক্ত করে, কিন্তু রেলের তেমন কোনো উন্নতি পরিলক্ষিত হয়নি এই সময়ে। কারণ আপনারা জানেন যে এই পূর্ব পাকিস্তান কতটা অবহেলিত ছিল। তারপরে আপনার দেশ যখন স্বাধীন হয় 71 সালের পর থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে নির্দিষ্ট একটা মন্ত্রণালয় আপনার প্রতিস্থাপন করে। কিন্তু সবথেকে দুঃখের বিষয় যে এই সরকারের আমলে বর্তমানে এখন কিছু নতুন লাইন হচ্ছে, কিন্তু স্বাধীনতার পর থেকে আপনার 2008 সাল পর্যন্ত রেলের তেমন কোনো উন্নতি পরিলক্ষিত হয়।